আচ্ছা, এই পেজটা দেখতে পাওয়া যাচ্ছে তো? এটা স্ক্রিন শেয়ার করলাম। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা আমরা আগের দিন শেষ করেছিলাম, এবং তার সঙ্গে সেল সেল অ্যাডারেন্স যে জাংশন গুলো, তো সেই রিগার্ডিং কিছু কোশ্চেন আমি দেবো। এই সেশনটা হয়ে যাওয়ার পর, ক্লাসটা হয়ে যাওয়ার পর আমি গ্রুপে কোশ্চেন গুলো দেবো, তারপর দেখবো ইন্টারাকশনের মাধ্যমে কে কতটা কি সলভ করতে পারছে। কেউ একটা জয়েন করছে, সৌমিক। তো প্রত্যেকেই মোটামুটি বিএসসি থেকে গলগি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, প্রত্যেকটা সেল অর্গানেল সেই সম্পর্কে আইডিয়া প্রত্যেকেরই রয়েছে কম বেশি। তো সিলেবাসে আমাদের কি ছিল? সেল অর্গানেল 1 এবং সেল অর্গানেল 2 এরকম দুটো ক্যাটাগরাইজ করা ছিল। কারণ সেল অর্গানেল 1 যেটা রয়েছে তার মধ্যে যারা বিলং করছে, আমরা দেখছি একদম নিউক্লিয়াস থেকে শুরু করে সেখান থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে ভেসিকেল গুলো এখান থেকে বার্ডিং হয়ে বেরিয়ে গেল, ঠিক আছে, এখান থেকে যে ভেসিকেল গুলো রিলিজ হলো তাদের মধ্যে ফিউশন হয়ে তৈরি করছে গলগি সিস্টার্নি, এবং গলগি থেকেও ভেসিকেল রিলিজ হয়ে এন্ডোজোম হয়ে লাইসোজোম ফরমেশন করছে, প্লাজমা মেমব্রেনে যাচ্ছে। তো এরকম ভাবে আমাদের একটা প্রোক্যারিওটিক সেল থেকে যখন ইউক্যারিওটিক সেল ইভলভ করে, তখন অটোবায়োজেনেসিস এর মাধ্যমে এই এন্ডোমেমব্রেন সিস্টেমের মাধ্যমে বিভিন্ন সেল অর্গানেল তৈরি হয়। কিন্তু যদি আমরা মাইটোকন্ড্রিয়া বা পারক্সিজমের ক্ষেত্রে দেখি, সেটা কিন্তু এরকম সেলের নিজস্ব মেমব্রেন থেকে বা এন্ডোমেমব্রেন সিস্টেম থেকে তৈরি হয় না, সেটা বাইরে মানে কোথাও একটা থেকে পেয়েছে। যেরকম ভাবে এন্ডোসিম্বায়োটিক থিওরির মাধ্যমে আমরা দেখি যে মাইটোকন্ড্রিয়া কিভাবে অ্যাকোয়ার্ড করেছে। তো গলগি বডি বা গলগি অ্যাপারেটাস বা গলগি কমপ্লেক্স, হোয়াট এভার ইউ ক্যান সে, it is an organelle found in most eukaryotic cell. It was identified in 1898 by Italian physician ক্যামিলো গলগি, এবং তার নাম অনুসারে এটা গলগি বডি নাম দেওয়া হয়। তো বেসিক্যালি গলগির স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা 3D স্ট্রাকচার এরকম হয়। তো তার মধ্যে কিছু অংশ থাকে যেরকম সিস, মিডিয়াল এবং ট্রান্স। তো এখানে যদি আমরা দেখি, এমন একটা কম্পার্টমেন্ট রয়েছে যেটা হচ্ছে সিস সিস্টার্নি আর কি, সিস গলগি নেটওয়ার্ক। প্রত্যেকই সিস্টার্নি ভেতরে একটা লুমিনাল সারফেস রয়েছে, সিস গলগি নেটওয়ার্ক হয়েছে। আবার এই দিক থেকে একটা থাকবে, সেটা হচ্ছে ট্রান্স গলগি, লাস্টের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ট্রান্স গলগি নেটওয়ার্ক। এই দুটো গলগি নেটওয়ার্কের মধ্যে কি ডিফারেন্স? একটা হচ্ছে ডিল করছে ইয়ার থেকে যে ভেসিকেল গুলো আসছে সেটাকে নিয়ে ডিল করছে, রিসিভ করছে, দেন সেটাকে ক্যারি ফরওয়ার্ড করছে। এর পরে যে সিস্টার্নি গুলো রয়েছে, তার মানে সিস, মিডিয়াল এবং ট্রান্স, এগুলো হচ্ছে গলগি সিস্টার্নি। এবং লাস্টে আবার হচ্ছে ট্রান্স গলগি নেটওয়ার্ক, যার মাধ্যমে কি করছে, তারা এক্সপোর্ট করছে। কারণ গলগি বডিকে আমরা বলতে পারি সাম কাইন্ড অফ পোস্ট অফিস অফ আওয়ার সেল। এদের কাজ হচ্ছে কালেকশন এন্ড ডিস্ট্রিবিউশন। এই যে প্রোটিন র মেটেরিয়াল গুলো যেগুলোকে কেমিক্যালি মডিফাই করতে হবে, ও লিঙ্ক গ্লাইকোসাইলেশন করতে হবে, বিভিন্ন রকমের টাস্ক রয়েছে, সেটা করার পর ম্যাচুরেশনের পর সেই প্রোটিনটাকে বিভিন্ন জায়গাতে শর্টিং করতে হবে বা বাছাই করতে হবে, এবং সেই সিগন্যাল অনুযায়ী বিভিন্ন জায়গাতে ট্রান্সপোর্ট করতে হবে। যদি কোনো সিক্রেটারি প্রোটিন হয়, ফর এক্সাম্পল, সেটা আমরা আগের দিন যে ক্লাস নিয়েছিলাম সেখানে ইআর এর ক্ষেত্রে দেখেছিলাম, একটা প্যানক্রিয়াটিক অ্যাসিনার সেল, সেখানে যদি কোনো একটা রেডিও লেভেল করে দেওয়া হয় প্রোটিনে, তাহলে তাকে লোকেট করা যাবে যে কোত্থেকে কোথায় কি যাচ্ছে। তাহলে আমরা প্রথমে দেখেছিলাম ইয়ার থেকে গলগি, গলগি থেকে একটা ভেসিকেল হয়েছে, ভেসিকেল হয়ে এক্সোসাইটোসিস হচ্ছে। তার মানে কোনো সিক্রেটারি প্রোটিন বা এনজাইম হলে তাকে সেরকম প্লাজমা মেমব্রেনে টার্গেট করতে হবে। কোনো ইন্টিগ্রাল প্রোটিন হলে সেটাও প্লাজমা মেমব্রেনে টার্গেট করে সেটা ইন্টিগ্রেট হয়ে যাবে এইভাবে। যদি কোনো লাইসোসোমাল প্রোটিন হয়, ফর এক্সাম্পল ম্যানোজ 6 ফসফেট, এই সিগন্যালিং, এই সিগন্যালটা যদি থাকে, ম্যানোজ 6 ফসফেট যদি থাকে, তার মানে এটা বোঝাচ্ছে যে এটা কোথায় যাবে না, এর ডেস্টিনেশনটা হয়ে যাচ্ছে লাইসোসোম, লাইসোসোমাল ডেস্টিনেশন। তো এরকম ভাবে গলগির প্রধানত যে কাজটা সেটা হচ্ছে কালেকশন এন্ড ডিস্ট্রিবিউশন। চলে আসি আমরা গলগি অ্যাপারেটাসের ডেফিনেশন। একদম ছোটবেলা থেকে যা জেনেছি সেটাই বলছি, নতুন করে কিছু নয়। গলগি অ্যাপারেটাস আর গলগি বডি, simply Golgi, is a cellular organelle present in most of the cell of the eukaryotic organism. It is referred to as manufacturing and shipping center of the cell. যেরকম ভাবে আমরা ডকে দেখি যেরকম হয়, সেখানে তৈরি হচ্ছে, তার সাইডে কিছু ফ্যাক্টরি রয়েছে, তৈরি হচ্ছে এবং এখান থেকে জাহাজে করে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হচ্ছে, ঠিক সেরকম শিপিং সেন্টার অফ দ্য সেল। Golgi is involved in the packaging of protein molecules before they are sent to their destination.
ভালো করে এটাকে তৈরি করতে হবে। ইয়ারে আমরা দেখেছিলাম যে 3D স্ট্রাকচার গেইন করছিল, ডাইসালফাইড বন্ড ফরমেশন হচ্ছিল। এই সমস্ত যে টাস্কগুলো ছিল মলিকুলার চ্যাপেরনের সাহায্যে সেগুলো কিন্তু ইয়ার এর মধ্যে হচ্ছিল, ঠিক আছে। তারপর সেখানে কিছু গ্লাইকোসাইলেশন হচ্ছিল। এরকম বিভিন্ন রকমের প্রোটিনের ফোল্ডিং হওয়া বা 3D স্ট্রাকচার গেইন করা ইত্যাদি হওয়ার পর ফাইনাল ফিনিশিং টাচ বা ফাইনাল ম্যাচুরেশন প্রসেস প্যাকেজিং সেটা কিন্তু হয় গলগির মধ্যেই, এবং গলগি সেটাকে রিসিভ করে দেন সেটাকে ট্রান্সফার করে তাদের ডেস্টিনেশন। Golgi involved in the packaging of the protein molecules before they are sent to their destination. These organelles help in the processing and packaging macromolecule. অর্থাৎ এখানে লিপিড হতে পারে, প্রোটিন হতে পারে, বিভিন্ন রকমের ম্যাক্রোমলিকিউল এদেরকে প্যাকেজিং করছে, লাইক প্রোটিন, লিপিড that are synthesized by the cell and hence act as post office of the cell. Golgi apparatus was discovered in the year 1898 by Italian biologist Camillo Golgi. That is why called Golgi body. স্ট্রাকচার অফ গলগি অ্যাপারেটাস। এর স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা টিপিক্যাল যে পার্ট গুলো দেখতে পারি মূলত সেটা হচ্ছে টিউবুল, ভেসিকেল, সিস্টার্ন। একদম যেরকম ইয়ারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, বাট ইয়ারের ক্ষেত্রে একটা জিনিস ছিল, একটা আলাদা প্যাটার্ন ছিল, সেটা হচ্ছে ইন্টারকানেক্টেড সিস্টার্ন। দ্য সিস্টার্নি হুইচ আর ইন্টারকানেক্টেড উইথ ইচ আদার। প্রত্যেকটার মাঝে কিন্তু ইন্টারকানেকশন ছিল, একটা ভুল ভুলাইয়ের মতো কেস ছিল। কিন্তু এদের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট। আমরা যদি কোনো ডায়াগ্রামে চলে যাই সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাবো এদের সিস্টার্নি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সিস্টার্নি, ঠিক আছে। এটা থেকে এটা আলাদা, এদের মধ্যে ভেসিকুলার ট্রান্সপোর্টেশন হচ্ছে, একটা থেকে আরেকটা আলাদা রয়েছে। তো টিউবুল, ভেসিকেল, সিস্টার্নি। সিস্টার্নি, সিস্টার্নি ইট ইজ সিম্পলেস্ট ইউনিট অফ দ্য গলগি অ্যাপারেটাস, এবং সিস্টার নাও বলা হয়। সিস্টার্নি আর সেন্ট্রাল ফ্ল্যাটেন্ড প্লেট লাইক স্ট্রাকচার or saucer like closed compartment that are held in parallel bundle or stacks, পরপর যেরকম ভাবে পরপর সাজানো থাকে স্ট্যাক্স মতো, তো সেরকম ভাবে এখানে সাজানো রয়েছে। In each stack, cisterni are separated by space of 20 to 30 nanometer. এদের প্রত্যেকটার মাঝে একটা সিস্টার্নি থেকে আরেকটা সিস্টার্নির মাঝে গ্যাপ কতটা না 20 to 30 nanometer, which may contain rod-like elements or fibers, which may contain rod-like elements or fibers. Each stack of cisterni forms a dictasom, uh, which may contain 5 to 6 Golgi cisterni in animal cells or 20 or more cisterni in plant cells. এগুলো কিছু ইনফরমেশন। এরপর আমরা টিউবুলে চলে যাই। A complex array of associated vesicles are anastomosing tubules 30 to 50 nanometer diameter হয়ে থাকে প্রত্যেকটা টিউবুল, surrounded the dictasom and radiate from it. In fact, the peripheral area of the dictasom is fenestrated, অর্থাৎ একটা ল্যাস লাইক স্ট্রাকচার এর মধ্যে দেখতে পাওয়া যায়। ভেসিকেল কিরকম হয়, যেরকম ভাবে আমরা দেখেছি প্রত্যেকটা ভেসিকেল এদের সঙ্গে সঙ্গে ইন্টারকানেক্টেড, কোনো একটা দশাতে দেখছি সেখানে হয়তো একটা ভেসিকেল এখানে ফিউশন হচ্ছে, তো সেটাও এর মধ্যে অ্যাসোসিয়েটেড। ট্রান্সলেশনাল ভেসিকেল, transitional vesicles are small membrane limited vesicle which are thought to form are blebs। যেরকম ভাবে অ্যাপোপ্টোসিস এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম এই যে সেলগুলোর মধ্যে ব্লেবস ফর্মেশন হয়, ঠিক সেরকম এখানে ব্লেবস তৈরি হয় from the transitional year to migrate and coverage to the cis phase of the Golgi। এইখান থেকে এই যে ব্লেবস মতো হয়ে ভেসিকেল বেরোলো সেটা আলটিমেটলি সিস ফেজ অফ দ্য গলগি তার সঙ্গে অ্যাডহেয়ার করবে। আচ্ছা, সিক্রেটারি ভেসিকেল কোনগুলো? সিক্রেটারি ভেসিকেল আমরা একদম ট্রান্স যে গলগি নেটওয়ার্ক সেই দিক থেকে যেটা দেখব, আর ভ্যারিড সাইজ মেমব্রেন limited vesicles that are discharged from the margin of the cisterni of the Golgi. They often occur between the maturing phase of the Golgi and the plasma membrane. অর্থাৎ সিক্রেটারি ভেসিকেল মূলত আমরা ম্যাচুরেশন ফেজ, যেখানে ম্যাচুরেশন হয়ে যায় সেই ট্রান্স ফেজটাতেই দেখি, সেখান থেকে রিলিজ হয়। এছাড়াও ক্ল্যাট্রিন কোটেড ভেসিকেলও দেখতে পাওয়া যায়। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ভেসিকেল। একটা হচ্ছে ট্রানজিশনাল ভেসিকেল, যেটা হচ্ছে ইয়ার আর গলগির মাঝখানে যেটা ওই অ্যান্টেরোগ্রেড মুভমেন্ট করছে সেরকম ভেসিকেলও দেখতে পাচ্ছি। সিক্রেটারি ভেসিকেল এখান থেকে রিলিজ হচ্ছে প্লাজমা মেমব্রেনের দিকে ডিরেক্টেড হচ্ছে, সেটা এক ধরনের ভেসিকেল হচ্ছে।
Clathrin coated vesicle are spherical shaped vesicle about 50 micrometer in diameter and with a rough surface. They are found at the periphery of the organelle. Peripheral surface পাওয়া যায়, usually at the end of the single tubule, and are morphologically quite distinct from the secretory vesicle. The clathrin coated, আগের দিন এই কোটিং প্রোটিন গুলো নিয়ে আলোচনা করেছি, ক্ল্যাথ্রিন, ক্যাভিওলিন, কোপ 1, কোপ 2, ঠিক আছে, কোনটার সঙ্গে AP1 বাইন্ড করছে, কোনটার সঙ্গে AP2 বাইন্ড করছে, AP3 বাইন্ড করছে, সেইগুলো vesicle are known to play a role in the intracellular traffic of the membrane and of secretory products, that is between ear and Golgi, as well as between the GERL system, G এটা RL হবে বা GLR একই ব্যাপার, region and endosomal lysosomal compartment. তো এদের ক্ষেত্রেও যে ভেসিকেল গুলো বেরোচ্ছে মূলত একদম ট্রান্সফেস থেকে, তাদের বাইরে যে কোটিং এলিমেন্ট গুলো থাকে সেটা হচ্ছে কি ক্ল্যাথ্রিন কোটেড ভেসিকেল, ঠিক আছে। আবার যদি আমরা দেখি কোনো এন্ডোসাইটোসিস হয় সেটাও ক্ল্যাথ্রিন কোটেড ভেসিকেল হবে, শুধুমাত্র অ্যাডাপ্টার প্রোটিনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু যদি দেখি ইয়ার থেকে গলগির মধ্যে যে মুভমেন্টটা হচ্ছে, যে ভেসিকেল গুলো ট্রান্সপোর্ট করছে, অ্যান্টেরোগ্রেড মুভমেন্ট করছে, তাদের মধ্যে থাকবে কপ 2 কোটেড ভেসিকেল। আর যেটা রেট্রোগ্রেড মুভমেন্ট করবে অর্থাৎ গলগি থেকে ফিরে আসবে, ধরো কোনো একটা রেসিডেন্সিয়াল সিগন্যাল রয়েছে ইয়ারের, সে এখানে তার কার্গো প্রোটিনটাকে রিলিজ করে আবার ব্যাক করবে, তো সেক্ষেত্রে ব্যাক করার জন্য তাকে কোপ 1 কোটেড প্রোটিন হতে হবে। তো এইরকম ভাবে আলাদা আলাদা কোটিং প্রোটিন হয়ে থাকে। তো দিস আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ভেসিকলস ফাউন্ড ইন গলগি। তো গলগির কি কি জিনিস আমরা দেখলাম এখান থেকে। সিস্টার্নি হচ্ছে সব থেকে প্রধান জায়গা, বড় বড় কম্পার্টমেন্ট, লুমিনাল সারফেস তার মধ্যে রয়েছে, সিস্টার্নি, টিবিল রয়েছে, ভেসিকেল রয়েছে, আর ভেসিকেলের মধ্যে এই ভেসিকেল গুলো দেখতে পাওয়া যায়। ফাংশন কিন্তু একদম মানে বিরাট ফাংশন রয়েছে যদি দেখতে চাই আমরা সেলের মধ্যে, মানে একটা ডায়নামিক ফাংশন বলতে পারবো, যে এদের একটা অ্যাপোপ্টোসিসে যেরকম রোল রয়েছে, ঠিক আছে, তারপরে সিক্রেশনে, কোন লাইসোজোম ফরমেশনে, তো সমস্ত কিছুতে কিন্তু গলগির একটা ইম্পর্টেন্ট রোল রয়েছে। একটা স্পার্মের ক্ষেত্রে যখন আমরা স্পার্ম ম্যাচুরেশন দেখি, তখন গলগি ডিরাইভড ভেসিকেলটা হচ্ছে অ্যাক্রোজোম, তাহলে অ্যাক্রোজোম ফরমেশন হতো না যদি না গলগি বডি থাকতো। কারণ আলটিমেটলি যতই প্রোটিন যা তৈরি হোক না কেন, সেটাকে ম্যানুফ্যাকচার করার পর সেটাকে প্রসেসিং করা, প্যাকেজিং করা, কেমিক্যালি মডিফাই করা, করে সেটাকে বিভিন্ন জায়গায় শর্টিং করার পর ট্রান্সপোর্ট করা টু দেয়ার অ্যাকিউরেট ডেস্টিনেশন, এই প্রধান কাজটাই কিন্তু গলগি বডি করছে। তাহলে সেটা না থাকলে আমাদের বিরাট ফাংশন লস হয়ে যেত। So the main function of the Golgi apparatus is to carry out the processing of protein generated in the endoplasmic reticulum, যেটা endoplasmic reticulum এ তৈরি হয়েছে সেটাকে প্রসেসিং করা। Golgi apparatus also transport protein to different part of the cell, এটার জন্য বিখ্যাত শর্টিং, প্রোটিন শর্টিং এর জন্য গলগি বিখ্যাত, কারণ তারা বাছাই করতে পারে, করার পর তারা বিভিন্ন ডেস্টিনেশন ওয়াইজ সিগন্যাল সিকোয়েন্স, ইন্টারনালাইজেশন সিকোয়েন্স ওয়াইজ তারা বিভিন্ন টার্গেটে পৌঁছে দিতে পারে। The modification of cargo protein is carried out by Golgi enzyme present in membranous disc of cisternae. যদি আমরা দেখি সিস যে সিস্টার্নি রয়েছে, মিডিয়াল রয়েছে এবং ট্রান্স রয়েছে। তো এখানে একটা এনজাইম রয়েছে, এনজাইম এক্স, এখানে একটা রয়েছে ওয়াই, এখানে একটা ধরো রয়েছে জেড। তার মানে ডিফারেন্ট কাইন্ডস অফ এনজাইম কিন্তু এখানে প্রেজেন্ট, বিভিন্ন সিস্টার্নির ক্ষেত্রে আলাদা আলাদা এনজাইম রয়েছে। তো কোনো একটা প্রোটিন সে ফার্স্টে এই ভেসিকেল এই সিস্টার্নি ফেস করে তাকে আবার এই সিস্টার্নিতে আসতে হবে, আবার এখানে আসতে হবে, এইভাবে ভেসিকুলার ট্রান্সপোর্টেশন বা সিস্টার্নাল ম্যাচুরেশন কোনো মেকানিজম ফলো করে তারা একটা থেকে আরেকটাতে পাস করছে। ফলে কি হচ্ছে, এখানে যত রকমের ইন্টারনাল প্রোটিন গুলো রয়েছে বা এনজাইম গুলো রয়েছে তাদের সঙ্গে এরা একবার করে ইন্টারাকশন করতে পারছে, করে এরা পার্শিয়ালি মডিফাই হলো, এখানে গিয়ে আরেকটু মডিফাই হলো, এখানে গিয়ে ফুললি মডিফাই হয়ে গেল। এরকম ভাবে বিভিন্ন সিস্টার্নির মধ্যে থেকেই কিন্তু সেটাকে পাস করতে হয়। Modification of various substances is carried out by the enzyme in cisternae with the help of process like phosphorylation, glycosylation. যেরকম আমরা যদি দেখি হাইড্রোলেস একটা প্রোটিন, হাইড্রোলেস, as you know, hydrolase is the lysosomal enzyme. হাইড্রোলেস কোনো সিঙ্গেল এনজাইম নয়, ডিফারেন্ট কম্বিনেশন অফ এনজাইম যেটাকে হাইড্রোলেস বলা হয়, যারা হাইড্রোলাইসিস করে। যেরকম গ্লাইকোসাইডেস, এটা ওয়ান কাইন্ড অফ হাইড্রোলেস, ঠিক আছে, পেপটাইডেস, তারপরে দেখা গেল প্রোটিয়েস, লাইপেস, এরকম বিভিন্ন রকমের যারা হাইড্রোলাইসিস করে তাদেরকে বলে হাইড্রোলেস। তো এই হাইড্রোলেস
কোনো একটা এনজাইম রয়েছে, প্রোটিন রয়েছে, তার মধ্যে ম্যানোজের অ্যাডিশন হওয়া, তাহলে গ্লাইকোসাইলেশন হওয়া, তাহলে এই প্রসেসটা হলো গ্লাইকোসাইলেশন। তাতে 6 নম্বর পজিশনে ফসফেট অ্যাড হলো, ম্যানোজ 6 ফসফেট হলো, তাহলে ফসফোরিলেশন। তো দিস আর দ্য ডিফারেন্ট মেকানিজম বাই হুইচ দে প্রসেস দ্য প্রোটিন। Nucleotide sugars are imported by the Golgi apparatus from the cytosol to carry out glycosylation and phosphorylation process. এছাড়াও অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে একটা অ্যান্টি অ্যাপোপ্টোটিক ফ্যাক্টর BCL2 সেটাকেও কিন্তু অ্যাক্টিভেট করতে সাহায্য করে। আচ্ছা, modification of protein destined for secretion or plasma or for the plasma membrane, মানে আলটিমেটলি সিক্রেশন করছে বা প্লাজমা মেমব্রেন নিয়েছে। এই অর কথাটা দেওয়ার অর্থ হচ্ছে এই যদি প্লাজমা মেমব্রেন হয়, এই যদি আমার ট্রান্স গলগি নেটওয়ার্ক হয়, কোনো ভেসিকেল এখান থেকে বেরিয়ে দেখালে এর মধ্যে কোনো একটা ইন্টিগ্রাল প্রোটিন রয়েছে, ইন্টিগ্রাল প্রোটিন বা যেরকম MHC ক্লাস 1 ক্লাস 2 মলিকুল, এরকম ইন্টিগ্রাল প্রোটিন, সেটাকে মেমব্রেনে যদি ইনকর্পোরেট করাতে হয় তাহলে সেটাকে প্লাজমা মেমব্রেনে টার্গেট করতে হবে, গিয়ে ভেসিকেলটা ফিউশন হয়ে যাবে। ফলে এই যে ইন্টিগ্রাল প্রোটিনটা আলটিমেটলি এই প্লাজমা মেমব্রেনের মধ্যে ইন্টিগ্রেটেড হয়ে যাবে, এমবেডেড হয়ে যাবে। তো এইরকম ভাবে প্লাজমা মেমব্রেনে একটা টার্গেট হতে পারে, আবার সিক্রেশনের জন্য হতে পারে। কোন একটা ভেসিকেল এরকম ভাবে গিয়ে এক্সোসাইটোসিস করলো, তাহলে সেটা একটা সিক্রেশনের জন্য হতে পারে। ওই জন্য দুটোই অপশন দিয়েছে, সিক্রেশন অর ফর দ্য প্লাজমা মেমব্রেন, দুটোই হতে পারে। তো ইয়ার থেকে তৈরি হচ্ছে প্রোটিনটা। প্রথমে আমরা দেখছি সিস গলগি নেটওয়ার্ক। দিজ আর দ্য ডিফারেন্ট কম্পোনেন্ট অফ গলগি বডি। প্রথমত যেটা হচ্ছে সিস গলগি নেটওয়ার্ক এবং লাস্টেরটা হচ্ছে ট্রান্স গলগি নেটওয়ার্ক, এবং তার মধ্যে যেগুলো থাকে দিজ আর দ্য গলগি স্ট্যাকস, পরপর একটার পর একটা পার্ট পার্ট করে সাজানো আছে। তো সিস সিস্টার্নি, মিডিয়াল সিস্টার্নি এবং ট্রান্স সিস্টার্নি, এটা মাঝেরটা হচ্ছে গলগি স্ট্যাকস এবং দুদিকে হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক মানে হচ্ছে তাদেরকে না কমিউনিকেট করতে হয়, যেখানে নেটওয়ার্ক থাকে। যেরকম এরা ইয়ার থেকে ডিল করছে, কোন কোন প্রোটিন গুলো আসছে সেগুলোকে অ্যাকসেপ্ট করা, ইম্পোর্ট করানো, সেই ডিল গুলো করছে, দ্যাট ইজ ওয়াই নেটওয়ার্ক। From the trans region, it also deal with various destination like lysosome, plasma membrane, সেক্ষেত্রে এটাও নেটওয়ার্ক, কারণ এখান থেকে বিভিন্ন জায়গাতে রপ্তানি হচ্ছে, এক্সপোর্টেশন হচ্ছে। তো কার মধ্যে কি কাজ হয় সেটা যদি দেখি তাহলে দেখবো প্রথমে সিস গলগি নেটওয়ার্কের মধ্যে ফসফোরাইলেশন হয়। এগুলো মনে রাখতে হবে, অনেক সময় এগুলো বিভিন্ন স্টেটমেন্ট টাইপ দিয়ে দিয়ে তারপরে একটু এদিক ওদিক শাফল করে দিয়ে অপশন গুলো দিতে পারে যে এর মধ্যে কোনটা ইনকারেক্ট কোনটা কারেক্ট। এর মধ্যে একটা গুলিয়ে দিল যে ট্রান্সের কাজটাকে সিসে করে দিল, সিসের কাজটাকে ট্রান্সে করে দিল, এরকম হয়ে যেতে পারে। তো কোশ্চেন তো বিভিন্ন রকম ভাবেই ডিজাইন করে, তো সেক্ষেত্রে এরকমও হতে পারে। কারণ এই জায়গাগুলো আমাকে বুঝতে হবে যে আমরা যখন পড়বো, অথেন্টিক বই স্টাডি করব, সেক্ষেত্রে কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেন হতে পারে। আমরা ডাইরেক্ট অত কোশ্চেন স্টাডি করে কোশ্চেন থেকে হুবহু ওই রকম চলে আসবে এটা এক্সপেক্ট কখনোই করব না। রাদার ওই এরিয়াটা যদি আমার টোটালি রেডি থাকে, যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলে ওখান থেকে আমাকে এদিক ওদিক ঘুরিয়ে দিল অ্যাটলিস্ট অফ কারেক্ট অপশন অব্দি আমি পৌঁছে যেতে পারবো। ফসফোরিলেশন অফ দ্য সুগার সিস গলগি নেটওয়ার্কে হয়। তারপর হচ্ছে যেখানে ইয়ার থেকে অলরেডি গ্লাইকোসাইলেটেড হয়ে এসছে, তো ইয়ার এর ক্ষেত্রে আমরা গ্লাইকোসাইলেশন প্রসেস দেখেছি, তো সেখানে গ্লাইকোসাইলেশন হয়েছে, ওই যে ডলিকল কিভাবে ওটাকে রোটেট করছে, ফ্লিপ করে দিয়ে এদিকে নিচ্ছে, তার মধ্যে ম্যানোজ থাকছে, তার মধ্যে জিএলসি ন্যাক থাকছে, তার মধ্যে গ্লুকোজ থাকছে, এরকম বিরাট একটা আহ, মানে অলিগোস্যাকারাইড গ্রুপ তার মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা গ্লাইকোসাইলেশন অলরেডি দেখছি ইয়ার হয়ে এসছে। তো ফসফোরাইলেশন অফ সুগার হলো। তারপর এই গ্লাইকোসাইলেশন যেটা হয়েছে তার মধ্যে থেকে ম্যানোজ রিমুভাল হলো, সিস মিডিয়াল সিস সিস্টার্নি রিমুভাল অফ, আবার মিডিয়ালে যখন আসলো সেখানেও ম্যানোজ রিমুভাল হলো এবং এন অ্যাসিটাইল গ্লুকোজামাইনের অ্যাডিশন হলো। ঠিক আছে, ট্রান্সে গিয়ে কি হলো, অ্যাডিশন অফ গ্যালাক্টোজ এবং নানা। এই নানা মানে হচ্ছে এন অ্যাসিটাইল নিউরামিক অ্যাসিড, নানা মানে নানা পাটেকার নয়, এখানে নানা হচ্ছে এন অ্যাসিটাইল নিউরামিক অ্যাসিড। তো সেটা অ্যাডিশন হলো। এই অ্যাডিশনের পর সালফেশন অফ টাইরোসিন অ্যান্ড কার্বোহাইড্রেট, ফার্দার কিছু মডিফিকেশন হলো। এই মডিফিকেশন গুলো হওয়ার পর তাদের ডেস্টিনেশন হয়ে গেল প্লাজমা মেমব্রেন। তো ফাংশনাল কম্পার্টমেন্টালাইজেশন অফ দ্য গলগি অ্যাপারেটাস, প্রত্যেকটা ফাংশনাল কম্পার্টমেন্ট মানে এরকম নয় যে প্রত্যেকটা স্ট্যাকস আইডেন্টিক্যাল মানে হচ্ছে তাদের কাজটাও কিন্তু এক হবে। তাদের ফাংশনালিটিস দিক থেকে দেখতে গেলে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা টাস্ক ভাগ করা থাকে। তাই জন্যই তো, নাহলে তো একটা ভেসিকেল এখান থেকে ডাইরেক্ট এদিকে চলে যেতে পারতো, ভেসিকেলটাকে এখান থেকে এখানে আসতে হয়, এখানে আসতে হয়, এখানে আসতে হয়, প্রত্যেকটাকে ক্রস করে দেন যেতে হয়।
আচ্ছা, প্রোটিন গ্লাইকোসাইলেশন উইদিন দ্য গলগি। আমরা ইয়ারের মধ্যে গ্লাইকোসাইলেশন দেখেছি, এবার হচ্ছে গলগির মধ্যে গ্লাইকোসাইলেশন অফ প্রোটিন। গ্লাইকোসাইলেশন ইজ নাথিং বাট অ্যাডিশন অফ অলিগোস্যাকারাইড টু দ্য প্রোটিন। ঠিক আছে, সেটাকে গ্লাইকোসাইলেশন বলা হচ্ছে, প্রোটিন গ্লাইকোসাইলেশন মেনলি বলা হচ্ছে। N-linked oligosaccharide chain on proteins are altered as the protein pass through the Golgi cisternae en route from the ear। মানে ইয়ার থেকে যেটা আসে সেটা গলগি থ্রুতে পাস করছে, এবং পাস করতে করতে তখন এনলিঙ্কড অলিগোস্যাকারাইড অ্যাড হয়ে যাচ্ছে। ফার্দার মডিফিকেশন Further modification of N-linked oligosaccharide in the Golgi apparatus gives two broad classes of N-linked oligosaccharide: the complex oligosaccharide and the high mannose oligosaccharide. High mannose oligosaccharide যেটা have no new sugar added to them in the Golgi apparatus, যা ছিল সেটাকেই এদিক ওদিক করছে। They contain just 2 N-acetyl glucosamine and many mannose residue. Complex oligosaccharide by contrast can contain more than original 2 N-acetyl glucosamine, as well as a variable number of galactose and sialic acid residues. In some cases ফুকোস, যদি আমরা ব্লাড গ্রুপের ক্ষেত্রে যে অ্যান্টিজেন গুলো ফর্মেশন হয় সেখানে যে গ্লাইকোসাইলেশন হয় সেক্ষেত্রে দেখো ফুকোস অ্যাডিশন হবে। দ্য কমপ্লেক্স অলিগোস্যাকারাইড, এটা পুরোপুরি ডিপেন্ড করে আমাদের কি ধরনের প্রোটিন তৈরি করতে হবে, সেই অনুযায়ী কিন্তু মডিফিকেশনটা ভ্যারি করে। The complex oligosaccharides are generated by both removal of existing sugars and addition of new sugar. এক্সিস্টিং সুগার যেরকম আগেরটাতে আমরা দেখলাম যে ম্যানোসটাকে রিলিজ করে দিয়ে আবার নতুন করে নতুন সুগার অ্যাডিশন করলো, গ্যালাক্টোজ অ্যাড করলো, এই কথাটা বলছে আর কি। সাম প্রোটিন আন্ডারগো ও লিঙ্কড। এই ও লিঙ্কড গ্লাইকোসাইলেশন গলগি বডির কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, এটা মাথায় রাখবে, এটা থেকে কোশ্চেন হয়। Some proteins undergo O-linked glycosylation in the cisternae. O-linked oligosaccharides are linked to the hydroxyl group. O-linked কেন? কারণ এই হাইড্রক্সিল গ্রুপের OH, তো এই H এর থেকেও অ্যাফিনিটিটা কার মানে এমন একটা হয়ে যাবে, এখানে কিছু বাইভ্যালেন্ট ক্যাটায়ন থাকলো, সেটা কি করলো, রিডিউস করলো H এর সঙ্গে O এর অ্যাফিনিটিটা। এই O এর অ্যাফিনিটিটা কার সঙ্গে এ করবে না, কার্বোহাইড্রেট রেসিডিউ যেটা রয়েছে তার সঙ্গে অ্যাফিনিটিটা ইনক্রিজ করে দিয়ে O এর সঙ্গে বন্ডটা হয়ে গেল, ও লিঙ্কড অলিগোস্যাকারাইড অ্যাটাচড হয়ে গেল। এরকম ভাবে ও লিঙ্কড অলিগোস্যাকারাইড আর জেনারেলি শর্ট, অফেন কন্টেনিং অনলি 1 to 4 সুগার রেসিডিউ। এটা যদি আমরা এন লিঙ্কড এর তুলনায় স্টাডি করি তাহলে কিন্তু এটা অনেকটাই ছোট হয়, মোটামুটি একটা থেকে চারটের মতো হয়। ও লিঙ্ক সুগার আর অ্যাডেড ওয়ান অ্যাট এ টাইম, একটা একটা করে অ্যাড হবে, and each sugar transfer is catalyzed by a different galactosyl transferase enzyme। এখানে গ্যালাক্টোসাইল ট্রান্সফারেজ এনজাইমের সাহায্যে হচ্ছে। Typical N-linked oligosaccharide, in contrast, always contain mannose as well as N-acetyl glucosamine and usually have several branches, each terminating with a negatively charged sialic acid residue। তো এই গেল মোটামুটি, এখানে মনে রাখতে হবে হোয়াট ইজ O-linked glycosylation, কোন কম্পার্টমেন্টে হয়, মানে গলগির মধ্যে হয়, এবং সেটা কি। Another function, lipid polysaccharide metabolism. Lipid and polysaccharide metabolism এ Golgi's role. In addition to its activity in the processing and sorting of the glycoprotein, কেন গ্লাইকোপ্রোটিন বলছে, কারণ গ্লাইকোসাইলেশন হয়ে যাচ্ছে এই জন্য বলছে গ্লাইকোপ্রোটিন। তাদের শুধু যে প্রসেসিং করছে তা শুধু নয়, তাদের সর্টিং করছে তা শুধু নয়, গলগি অ্যাপারেটাসের অন্যান্য ফাংশনও রয়েছে, যেরকম গ্লাইকোলিপিড, স্ফিঙ্গোলিপিড এদের সিনথেসিস করতে সাহায্য করে। সেরামাইড which is synthesized in the ear converted either in the sphingolipid or glycolipid in the Golgi। তার মানে একদম র মেটেরিয়ালটা তৈরি করে দিচ্ছে ইয়ার, কিন্তু ফাইনালি সেটা স্ফিঙ্গোমাইলিনে তৈরি করা বা অর গ্লাইকোলিপিড সেটাতে কনভার্ট করা, এইগুলো কনভার্সনটা করতে সাহায্য করছে গলগি। তাই জন্য গলগির কিন্তু লিপিড এবং পলিস্যাকারাইড মেটাবলিজমে একটা রোল রয়েছে। The Golgi apparatus also act as major site of carbohydrate metabolism. In plant cell, it acts as the site where complex polysaccharide of the cell wall are synthesized। তো এটা মনে রাখবো যে সেল ওয়াল সিনথেসিস কোথায় হয়, তো সেটা হয়ে যাবে গলগি অ্যাপারাটাস। Complex cell wall polysaccharides such as hemicellulose and pectin are synthesized in the Golgi apparatus and then transported in the vesicle surface. In animal, most of the glycosaminoglycans
of the extracellular matrix are synthesized in the Golgi। তার মানে কত রকমের মেটেরিয়াল আমরা দেখছি যেগুলো ইম্পর্টেন্ট, সেল ওয়াল থেকে শুরু করে আমাদের এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের কম্পোনেন্ট গ্লাইকোসামাইনোগ্লাইক্যানস, এই সমস্ত কিছু গলগির দ্বারা তৈরি হচ্ছে। এখানেও গেল তাদের ফাংশন। এরপর আমরা এখানে দেখে নেব যে প্রসেসিং অফ এন-লিঙ্কড অলিগোস্যাকারাইড ইন দ্য গলগি, কিভাবে গলগির মধ্যে এন-লিঙ্কড অলিগোস্যাকারাইড হয়। এটা মনে কর যে একদম প্রোটিনের এন্ড, যেখানে মানে এই রেসিডিউ গুলো অ্যাটাচড হচ্ছে। 4 ম্যানোজ রেসিডিউস আর রিমুভ। ইনিশিয়ালি কি হবে, এখানে ম্যানোজ রেসিডিউ রয়েছে, সেই 4টে ম্যানোজ রেসিডিউ রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে যদি আমরা দেখি এই দুটো রিমুভ হয়ে গেল, ঠিক আছে, এই রকম ভাবে এই 4টে হয়ে গেল। তাহলে পড়ে থাকলো এইখানে এই কটা। এই কালার গুলো দিয়ে বোঝা যাচ্ছে কোনটা ম্যানোজ, কোনটা এন-অ্যাসিটাইল গ্লুকোজামাইন, কোনটা গ্যালাক্টোজ, কোনটা ফুকোজ, কোনটা সাইলিক অ্যাসিড। এরপর হচ্ছে এন-অ্যাসিটাইল গ্লুকোজামাইন ইজ অ্যাডেড। নতুন করে এখানে একটা জিনিস অ্যাড হলো, এই যে এখানে একটা বন্ড ফাঁকা হয়ে গেল, সেখানে অ্যাড হলো এই যে, এটা হচ্ছে এন-অ্যাসিটাইল গ্লুকোজামাইন। তারপর 2 অ্যাডিশনাল ম্যানোজ রেসিডিউস আর রিমুভড। এখানে আবার নতুন করে দুটো যে ম্যানোজ রেসিডিউ ছিল, এই ম্যানোজ রেসিডিউ সেটা এখানে দেখ কেটে বেরিয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। In the next step, fucose and 2 N-acetyl glucosamine residues are also added. এখানে ফুকোজ অ্যাড হলো, ঠিক আছে, এবং 2 N-acetyl glucosamine, ফুকোজ অ্যাড হয়েছে এবং 2 N-acetyl glucosamine অ্যাড হয়েছে। তারপর হচ্ছে 3 galactose residues are added, তিনটে পরপর গ্যালাক্টোজ রেসিডিউ অ্যাড হয়েছে। তারপর হচ্ছে 3 sialic acid added। তার মানে এই গিয়ে একটা ফাংশনাল ফর্ম তৈরি হলো। এই ফর্মটা কোত্থেকে তৈরি হয়ে এসেছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কিন্তু এটাকে পুরোপুরি একদম এক্সপোর্ট করে মার্কেটে ছেড়ে দিলে কিন্তু হবে না, সে গিয়ে তার টাস্ক করতে পারবে না। দেখা গেল একটা সেল সেল অ্যাডিশনের দরকার আছে, একটা সিলেক্টিন ভার্সাস সিলেক্টিন জাংশন তৈরি করতে হবে, এই কিন্তু পারদর্শী নয়। কিন্তু একে যদি গলগির মধ্যে থেকে পাস করানো হয়, দেন গলগি মধ্যে ইন দ্য গলগি অ্যাপারেটাস দিস গ্লাইকোসাইলেটেড প্রোটিন আন্ডারগো ফার্দার মডিফিকেশন অফ দ্য গ্লাইকোসাইলেশন। তাহলে এখানে গ্লাইকোসাইলেশন আবার হবে, কিছু কেটে বাদ যাবে, কিছু নতুন করে জুড়বে, এদিক ওদিক করে তারপর কেমিক্যালি মডিফাইড ফুললি ফর্মড একদম প্রোটিন তৈরি করে ফেলবে। টার্গেটিং অফ দ্য লাইসোসোমাল প্রোটিনস বাই ফসফোরাইলেশন অফ ম্যানোজ রেসিডিউ। টার্গেটিং অফ দ্য লাইসোসোমাল প্রোটিন বাই ফসফোরাইলেশন অফ দ্য ম্যানোজ রেসিডিউ। এখানে আমরা মেনলি যেটা দেখব, সেটা আগেও বলেছি, প্রোটিন ট্রাফিকিং এর ক্ষেত্রে এই ধরো আমাদের ইআর রয়েছে, এই ধরো ইআর এর একটা কম্পার্টমেন্ট, এই ইআর থেকে ভেসিকেল বেরোচ্ছে, মানে বার্ড অফ হয়ে বেরিয়ে যাচ্ছে, এবং এটার যে কোটিং এলিমেন্ট সেটা হচ্ছে পোপ টু কোটেড ভেসিকেল, এগিয়ে ফিউজড হচ্ছে কার সঙ্গে, গলগির সঙ্গে হচ্ছে, এবং গলগি থেকে বেরিয়ে প্রাইমারি এন্ডোজোম, লেট এন্ডোজোম, লাইসোজোমে পরিণত হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে তার রুট ওয়ে, যেটা থেকে সে মুভ করবে। তো প্রথমে হাইড্রোলেস তৈরি হলো ইয়ারে, এখানে সে হাইড্রোলেস ম্যানো 6 ফসফেট মডিফিকেশন হয়ে গেল, এবং এই ম্যানো 6 ফসফেটটা তাকে টার্গেট করে দিল লাইসোজোমের মধ্যে যাওয়ার জন্য। এখানে লাইসোমাল প্রোটিন আমরা দেখতে পাচ্ছি হাইড্রোলেস, তার সঙ্গে ছিল এই প্রোটিন স্ট্রাকচার যেটা ইআর এর মধ্যেই তৈরি হয়েছে। তারপর সেখানে কি করলো, ইউডিপি থেকে ইউএমপি তৈরি হয়ে গেল, এখানে একটা ফসফেট এটাকে লিঙ্ক করলো, 6 নম্বরে গিয়ে ফসফেট লিঙ্ক করলো, এবং এখানে গিয়ে আলটিমেটলি ম্যানো 6 ফসফেট অ্যাড হয়ে গেল। তো এই ম্যাচুরেশনের কাজটা করতে সাহায্য করলো, এখানে একটা রিলিজ করে দিয়ে এন-অ্যাসিটাইল গ্লুকোজামাইন ম্যানো 6 ফসফেট অ্যাড করলো। এই জায়গাটা ফিগার যে পোর্শনটা লেখা আছে এটা পড়ে নিলেই বোঝা যাবে। প্রোটিন শর্টিং অ্যান্ড এক্সপোর্ট ফ্রম দ্য গলগি অ্যাপারেটাস, এটা হচ্ছে মেন ফাংশন অফ গলগি, মেন ফাংশন। প্রোটিন শর্টিং অ্যান্ড এক্সপোর্ট ফ্রম দ্য গলগি অ্যাপারেটাস। এটা আগের দিনের আলোচনার মধ্যে বলেছিলাম যে KKXX এবং KDEL সিকোয়েন্সের কি সিগনিফিকেন্স, কোনটা থেকে কোথায় নিয়ে যেতে সাহায্য করে। ডাইরেক্ট ডায়াগ্রামে চলে আসে। তো এই হচ্ছে গলগি নেটওয়ার্ক, তার বিভিন্ন সিস্টানি। এখানে এসে প্রোটিনগুলো মডিফাই হয়ে গেল। কোনো প্রোটিন রয়েছে ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন, রিসেপ্টর হতে পারে, কোনো বিভিন্ন রকমের যেরকম চ্যানেল প্রোটিন আছে চ্যানেল প্রোটিন হতে পারে, ঠিক আছে, কোনো ট্রান্সপোর্টার প্রোটিন হতে পারে। দিস আর দ্য ইন্টিগ্রাল প্রোটিন।
এটা এরকম ভেসিকেলের ফরম্যাটেই চলে আসবে, গিয়ে তার টার্গেটে চলে যাবে। তো এটা যদি লাইসোজোম হয়, তার মানে হাইড্রোলেজ হয়, তাহলে হাইড্রোলোজ ম্যানোজ 6 ফসফেট থাকতে হবে। তার মানে এখানে গিয়ে তৈরি হয়ে গেল হাইড্রোলেজ ম্যানোজ 6 ফসফেট। তো লাস্টের দিকে যে ভেসিকেলটা থাকবে সেখানে একটা ম্যানোজ 6 ফসফেট রিসেপ্টর থাকবে। এই ম্যানোজ 6 ফসফেট রিসেপ্টর হাইড্রোলেজ ম্যানোজ 6 ফসফেট এন্টায়ার কমপ্লেক্সটাকে রিকগনাইজ করে বাইন্ড করবে, এবং এই রিসেপ্টরের বাইরের দিকে যে অংশটা থাকবে তারা আবার অ্যাডাপ্টার প্রোটিনের সাহায্যে এখানে যে কোটিং প্রোটিনগুলো রয়েছে ক্ল্যাথ্রিন, সেটাকে লোড করতে সাহায্য করবে, ভেসিকেলটাকে কম্প্যাক্ট করবে, করে রিলিজ করে দেবে। দেন তৈরি করলো এন্ডোজোম। দেন এদের প্রোটন পাম্প গুলো অ্যাক্টিভ হয়ে যাবে। প্রোটন পাম্প অ্যাক্টিভ হয়ে গেলে কি হবে, বাইরে H প্লাস এর কনসেন্ট্রেশন কম, ভেতরে বেশি, স্টিল বাইরে থেকে ভেতর দিকে পাম্প করবে। তো এই ক্ষেত্রে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এগেনস্ট টু দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এই জন্য এটিপি ডিপেন্ডেন্ট। এবার পাম্প করতে করতে ভেতরের মধ্যে H প্লাস আস্তে আস্তে বাড়তে থাকবে, অর্থাৎ পিএইচ ডিক্লাইন করবে, অ্যাসিডিটি বাড়বে। এরকম অ্যাসিড মিডিয়ামের মধ্যে তৈরি যে এনজাইম সেটা হচ্ছে লাইসোজোমাল এনজাইম। এটাকে আমরা কি বলি, অ্যাসিড হাইড্রোলাইসিস। এর মধ্যে প্রচুর অ্যাসিড থাকে, এই জন্য কোনো যদি লিকেজ হয়েও যায় তাহলে কিন্তু তার সারাউন্ডিং এ এসে সেই এনজাইমগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়, কারণ এরা অ্যাসিড হাইড্রোলাইসিস। এই লাইসোজোমের মধ্যে চলে আসলো। যদি কোনো একটা কনস্টিটিউটিভ সিক্রেশন করতে হয়, সিক্রেটারি প্রোটিন হয়, এই যে সিক্রেশন করবে, রেগুলেটেড সিক্রেশন হলে সেটাও সিক্রেশন করবে। এরকম বিভিন্ন রকমের যেরকম ডেস্টিনেশন হবে সেই অনুযায়ী তারা কাজ করবে। এক্সপ্লেনেশনটা দেখে রাখবি এখান থেকে। প্রোটিন as well as lipids and polysaccharides are transported from the Golgi apparatus to the final destination through the secretory pathway. This involves the sorting of protein into different kinds of transport vesicles which bud from the trans-Golgi network and deliver their contents to the appropriate cellular locations. Some proteins are carried from the Golgi to plasma membrane by constitutive secretory pathway, মানে যেটা ডায়াগ্রামে বললাম সেটা, which accounts for the incorporation of new protein and lipids into the plasma membrane। মানে তারা গিয়ে প্লাজমা মেমব্রেনের মধ্যে ইনকর্পোরেট করে দিল। এই একটা মেমব্রেন ছিল, এই ভেসিকেলের মধ্যে কিছু এরকম ছিল প্রোটিন বা লিপিড, সেগুলোকে মেমব্রেনের মধ্যে ইনকর্পোরেট করে দিল। তাহলে সেটা হতে পারে as well as for the continuous secretion of protein from the cell, মানে যেটা এক্সোসাইটোসিস হবে। Proteins that functions within the Golgi apparatus must be retained within that organelle। অর্থাৎ এখানে একটা রেসিডেন্সিয়াল ব্যাপার রয়েছে, যে আমার যেটা গলগির ম্যাটার, গলগির মধ্যে যে এনজাইমটা বা প্রোটিনটা রয়েছে তাকে গলগির মধ্যেই থাকতে হবে, সে কখনো ভেসিকেল করে অন্য কোথাও যেন চলে না যায়। ঠিক আছে, তাই গলগি অ্যাপারেটাসের মধ্যে যে প্রোটিন রয়েছে must be retained within that organelle rather than being transported along the secretory pathway. In contrast to the ER, all of the proteins retained within the Golgi complex are associated with the Golgi membrane rather than being soluble proteins within the lumen. The signal responsible for the retention of some of the protein Golgi have been localized to their transmembrane domain. Ultimately ওই KKXX এর কথা বলা হচ্ছে, এবং এটা আগের দিন বলেছি, আরেকবার একটু বলে দিই নতুন যারা তাদের বুঝতে সুবিধা হবে, যে আমাদের ইয়ার থেকে গলগির সঙ্গে সবসময় একটা কন্টিনিউয়াস কোলাবোরেশন চলতেই থাকে। ঠিক আছে, ইয়ার থেকে কোনো একটা ভেসিকেল তৈরি হলো, সেই ভেসিকেলটা গিয়ে গলগিতে ফিউশন হবে, তার কার্গোটাকে ট্রান্সপোর্ট করবে, এটা আমরা প্রত্যেকেই জানি। তো অ্যাকচুয়ালি যেটা হয় যে গলগির মধ্যে কিছু প্রোটিন থাকে, ইয়ারের মধ্যে সরি কিছু প্রোটিন থাকে, যে প্রোটিনগুলোকে টার্গেট করতে হয় কোথায় না, গলগির মধ্যে নিয়ে যেতে হয়, এটা হচ্ছে তাদের টার্গেট। তো এটাকে নিয়ে যাওয়ার জন্য তার করেসপন্ডিং রিসেপ্টর থাকবে, তাহলে সেই রিসেপ্টরটা এখানে বাইন্ড করাটা খুব দরকার। এই প্রোটিনটা কিন্তু ইয়ার রেসিডেন্সিয়াল নয়, এই কার্গোটা কিন্তু ইয়ার রেসিডেন্সিয়াল প্রোটিন নয়, এরা হচ্ছে শুরু থেকে এসে এখান থেকে ওখানে যাবে বলে, এই কান্ট্রি থেকে ঘুরে এই কান্ট্রি এসে একে বলেছে আমি একটু এখান থেকে ইন্ডিয়া থেকে আবার একটু বাংলাদেশ যাবো, একে বাংলাদেশ গাইড করে একজন নিয়ে যাবে। তো তার জন্য রিসেপ্টর ওকে গাইড করে নিয়ে যাবে, কিন্তু সেই রিসেপ্টরটা কিন্তু আবার ইয়ার রেসিডেন্সিয়াল, তাকে আবার এখানে ব্যাক করতে হবে। এরকম ভাবে তাকে ব্যাক করার জন্য এই রিসেপ্টরের মধ্যে আবার একটা সিগন্যাল থাকবে, যেটাকে বলা হচ্ছে কে কে এক্স এক্স, তাই তো, কে কে এক্স এক্স, অর্থাৎ লাইসিন লাইসিন এনিথিং,
এক্স মানে হচ্ছে যে কোনো অ্যামাইনো অ্যাসিড, দুটো পরপর যে কোনো, প্রোলিন লিউসিন দিয়ে দিতে পারি, যে কোনো অ্যামাইনো অ্যাসিড, আলটিমেটলি পরপর দুটো লাইসিন থাকলে সেটা হয়ে যাবে কেকেএক্সএক্স সিকোয়েন্স। তো এই রিসেপ্টরটার পেছনে রয়েছে সেই সিকোয়েন্স, সেটা যখনই রেকগনাইজড হবে তখনই গলগি থেকে কোটিং এলিমেন্ট গুলো ওয়ান কোটেড ভেসিকেল তৈরি হয়ে যাবে, এটাকে আবার ট্রান্সপোর্ট করে পাঠিয়ে দেবে কোথায়, ইয়ার, মানে ইয়ারের জিনিস ইয়ারে চলে যায়, এরকম হচ্ছে ব্যাপার। তো এইভাবে কেকেএক্সএক্স এর সাহায্যে, এই সিগন্যাল সিকোয়েন্সের সাহায্যে এই রিসেপ্টরের কাজ ছিল শুধুমাত্র কি, এই লোকটাকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে পৌঁছে দেওয়া বা ইয়ার থেকে গলগিতে পৌঁছে দেওয়া, ল্যাটা চুকে গেল, কিন্তু এরপর তাকে তো আবার ফিরতে হবে, তাহলে তার ফেরার জন্য তার সিকোয়েন্স কোনটা, তার রেকগনিশন কোনটা, কেকেএক্সএক্স। এরপর একে যখন এই রিসেপ্টরটা নিয়ে আসছে, বাই ডিফল্ট কোনো একখানা আলাদা প্রোটিন এখানে চলে এসছে, দেখা গেল এর মধ্যে কোনো একটা প্রোটিন রয়েছে, যে প্রোটিনটা এখানে চলে এসছে বাই মিস্টেক। তাহলে এই প্রোটিনটা কিন্তু আবার ইয়ার এর একটা রেসিডেন্সিয়াল প্রোটিন, দেখা গেল এই লোকটাকে নিয়ে যাচ্ছে, তার পেছন পেছন একটা বাচ্চা চলে গেছে, কিন্তু সে বাচ্চাটা তো গিয়ে কান্নাকাটি করছে যে তাকে আবার দেশে ফিরতে হবে, তখন তাকে ফেরানোর জন্য যে সিগন্যাল সিকোয়েন্সটা লাগবে, সেই সিগন্যাল সিকোয়েন্সটা হচ্ছে কেডিইএল, হয়েছে? এই কেডিইএল সিকোয়েন্সটা থাকবে এর মধ্যে, এটাকে রেকগনাইজ করবে, রেকগনাইজ করার পর সে গিয়ে এই ভেসিকেলটাকে এখানে পাস করবে, এবং সেই বাচ্চাটা অর্থাৎ যে সলিউবল প্রোটিনটা এখানে এসছে সেই প্রোটিনটাকে আবার ইয়ারে পাঠিয়ে দিয়ে আসবে। তাহলে কেডিএল থাকবে সলিউবল প্রোটিনের মধ্যে, যা রেসিডেন্সিয়াল সিগন্যাল ক্যারি করছে, আর রিসেপ্টরের সঙ্গে কেকেএক্সএক্স থাকবে, যেটা ইয়ারের রেসিডেন্সিয়াল সিগন্যালটাকে ক্যারি করছে। তো এইরকম ভাবে এখানে কি আনলোডিং হলো, এটা আবার এখানে কি আনলোডিং হলো, এটা কেন হয়, বিকজ অফ দ্য পিএইচ। এবার কে বলতে পারবে ইয়ার এবং গলগি তার মধ্যে কোনটা অ্যাসিডিক পিএইচ? আগের দিন বলেছিলাম গলগি। গলগি। তাহলে এই অ্যাসিডিক পিএইচ এর উপর যাদের মানে অ্যাফিনিটি থাকে তারা এখানে আনলোডিং হয়ে যাবে, আর যারা অ্যালকালাইন পিএইচ এর মধ্যে অ্যাফিনিটি থাকে, যেমন এই সলিউবল প্রোটিনটা এদিকে আসলে আনলোডিং হয়ে যাচ্ছে কেডিএ। এই পিএইচ এর ডিফারেন্সেসটা হচ্ছে মেন ফ্যাক্টর হুইচ ট্রিগার দ্য আনলোডিং অফ দ্য সলিউবল প্রোটিন অর রেসিডেন্সিয়াল প্রোটিন ফ্রম দ্য রিসেপ্টর। তো এই জায়গাটার এটাই বলছে। দ্য কনস্টিটিউটিভ সিক্রেটারি পাথওয়ে, সেটা হচ্ছে সিক্রেটারি ভেসিকেলের মাধ্যমে, যেটা প্লাজমা মেমব্রেনে যায়, গিয়ে সিক্রেশন হয়ে যায়। আমরা অ্যাক্রোসোমাল ভেসিকেল দেখতে পারি, কর্টিক্যাল গ্র্যানুল দেখতে পারি, সবই কিন্তু একই। The sorting of protein into the regulated secretory pathway appears to involve the recognition of the signal patches shared by the multiple protein that enter this pathway. These proteins selectively aggregate in the trans-Golgi network and are then released by budding secretory vesicle. Trans-Golgi নেটওয়ার্কটা বলেইছি যে ওখানে হচ্ছে সব জায়গায় এক্সপোর্টের নিয়ে কারবার করবে, ডিল করবে, তাই জন্য এখান থেকে বাডিং হয়ে গিয়ে তারপর secretory vesicle বেরিয়ে যাবে। Further complication in the transport, a protein to the plasma membrane arises many epithelial cells which are polarized when they organize into the tissue. The plasma membrane of such cell are divided into two separate regions, the apical domain and the basolateral domain, that contain specific protein related to their particular functions. For example, the apical membrane of intestinal epithelial cells faces the lumen and the intestinal specialized for their efficient absorption of the nutrients. মানে এদের শেপটা এরকম। আমি সব সেলকে তো এরকম কনসিডার করতে পারি না যে এখান থেকে বেরিয়ে যাবে, এখান থেকে বেরিয়ে যাবে, এখান থেকে বেরিয়ে যাবে। কিছু সেল হয় যাদের মধ্যে টাইট জাংশন তৈরি করা থাকে, এরকম ভাবে ব্যাসোল্যাটারাল সারফেস থাকবে, ব্যাসাল থাকবে, ল্যাটারাল থাকবে, এপিকাল থাকবে। তো এদের শুধুমাত্র না প্রপার্টি তৈরি করতে হয় যে এপিকাল ডোমেনে মুভ করতে হবে, ফলত এদের যে মুভমেন্টটা সেটা আরো কনজার্ভড, আরো রেস্ট্রিক্টেড, যে এদেরকে শুধু এপিকালে নিয়ে যেতে হবে। এই যে এখানে যদি আমরা দেখি যে এদের টাইট জাংশনের মাধ্যমে এই ল্যাটারাল ডোমেন গুলো সিল করেছে, ফলত এদেরকে মুভ করতে হবে এই ভিলাইয়ের দিকে, অর্থাৎ এপিকালের দিকে মুভ করতে হবে। আচ্ছা, এখানে দুটো মডেল রয়েছে, সিস্টার্নাল ম্যাচুরেশন ভার্সেস ভেসিকুলার ট্রান্সপোর্টেশন। তো এই সিস্টার্নাল ম্যাচুরেশন আর ভেসিকুলার ট্রান্সপোর্টেশন এই দুটো হচ্ছে দু রকমের কনসেপ্ট। যদি আমরা দেখি যে সিস্টার্নাল ম্যাচুরেশনের কি বলছে, যে ইয়ার থেকে অলওয়েজ গলগির দিকে মুভমেন্ট হয় প্রোটিনের, এটা আমরা প্রত্যেকেই জানি। এবার ইয়ার থেকে যে ভেসিকেল গুলো রিলিজ হয় তারাই ফিউশনের সিস্টার্নি তৈরি করছে,
এবং সিস সিস্টার্নিটা ফার্দার মডিফাই হয়ে তারা কি করছে, মিডিয়ালে পরিণত হচ্ছে। এই যে এখানে তারাই কনভার্টেড ইনটু মিডিয়াল সিস্টার্নি। আবার দেখা গেল যে সিস ছিল, সে বর্তমানে হয়ে গেল মিডিয়াল। আবার নতুন ভেসিকেল ইয়ার থেকে আসছে, তারা আবার তৈরি করছে সিস। মানে সিসের জায়গাটা কখনোই যে একদম ভ্যানিশ হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। সিস মিডিয়ালে কনভার্ট হচ্ছে, কিন্তু সিসের জায়গা আবার নতুন ভাবে সিস রিফর্ম করছে। মিডিয়াল আবার ট্রান্স সিস্টার্নিতে কনভার্ট হয়ে যাচ্ছে, আবার সিস থেকে নতুন করে মিডিয়াল সিস্টার্নি রিফর্ম করছে। এইরকম ভাবে একটা সিস্টার্নি আর একটা সিস্টার্নিতে কনভার্ট হয়ে যাচ্ছে থ্রু দিস পার্টিকুলার এনজাইম E1, E2, E3 ডিফারেন্ট কাইন্ড অফ এনজাইম। তো এইটাকে বলা হচ্ছে সিস্টার্নাল ম্যাচুরেশন মডেল। এখানে একটা কম্পারেটিভ অ্যাকাউন্ট দেওয়া রয়েছে, পড়ে ফেলবি, তাহলে বুঝতে পারবি সিস্টার্নাল ম্যাচুরেশন এবং ভেসিকুলার ট্রান্সপোর্টেশনের মধ্যে কি পার্থক্য। অন দ্য আদার হ্যান্ড ভেসিকুলার ট্রান্সপোর্টেশন মডেল, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে বলেছে যে E1 ভালো কথা, সিস এর মধ্যে রয়েছে, E2 মিডিয়ালের মধ্যে রয়েছে, E3 ট্রান্সের মধ্যে রয়েছে। তো আমি প্রত্যেকটার মধ্যে ইন্টারঅ্যাক্ট করাতে চাইছি, তাহলে আমি এখানে একটা পার্সেল করে দিলাম, একটা ভেসিকেল করে দিলাম, যেটা এখান থেকে রিলিজ হয়, এর সঙ্গে ফিউশন হলো। এর সঙ্গে যখন ফিউশন হলো, এই প্রোটিন মানে এই বক্সটা হচ্ছে একটা কার্গো প্রোটিন, সে ইজিলি এই E2 এর সঙ্গে কমিউনিকেট করতে পারছে, ইন্টারঅ্যাক্ট করতে পারছে। আফটার সাম মডিফিকেশন, sort of modification, it will release another vesicle. This vesicle also fused with the transcisterni and interact with the E3 enzyme. সিমিলারলি এখান থেকে বেরিয়ে তারপর তাদের টার্গেট সিস্টেমের মধ্যে চলে যাবে। তো এইরকম ভাবে একটা ভেসিকেলের মাধ্যমে এইখানে এই ভেসিকেল বেরিয়ে সেটা পরে সিস্টার্নিতে এইরকম ভাবে যেটা মুভমেন্ট হয়, সেটাকে বলা হচ্ছে ভেসিকুলার ট্রান্সপোর্ট মডেল। বোঝা গেছে দুটো? সিস্টার্নাল ম্যাচুরেশন মডেল হচ্ছে ওয়ান সিস্টার্নি ম্যাচিউর টু ফর্ম অ্যানাদার সিস্টার্নি। এটা হচ্ছে একদম কি লাইন, মনে রাখবি। আর ভেসিকুলার ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে একটা সিস্টার্নি থেকে আরেকটা সিস্টার্নি কমিউনিকেট করছে থ্রু দ্য ভেসিকেল, সেটাকে বলা হচ্ছে ভেসিকুলার ট্রান্সপোর্টেশন মডেল। এই ছকটা কিন্তু কোশ্চেন আছে এখান থেকে। সিগন্যাল সিকোয়েন্স লাইয়াস ব্লু লিউ কেডিএল, এটা যদি হয় সেটা টাইপ অফ প্রোটিন হচ্ছে সলিউবল প্রোটিন। এরা গলগি থেকে ইয়ারে যায়, এদের ট্রান্সপোর্টেশন স্টেপ হচ্ছে গলগি টু ইয়ার। এদের কোটিং এলিমেন্টটা হচ্ছে কোপ 1 কোটিং এলিমেন্ট। আর লাই এস এক্স এক্স অর্থাৎ লাইসিন লাইসিন এনিথিং কেক এক্স এক্স যদি হয়, তাহলে সেটা হয়েছে, সেটাও কিন্তু গলগি থেকে ইয়ার। কারণ আমরা প্রত্যেকটা দেখেছি রিসেপ্টরটাকে পাঠাচ্ছে গলগি থেকে ইয়ারে, আর ওই সেই বাচ্চাটা যে ভুল করে চলে এসে তাকেও পাঠাচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে বা গলগি থেকে ইয়ারে। তাহলে দুটোই কিন্তু ওরিয়েন্টেশন ফ্রম গলগি টু ইয়ার, এটাও কিন্তু ফ্রম গলগি টু ইয়ার। কোটিং এলিমেন্টটাও সেম থাকবে, কারণ একই ওরিয়েন্টেশনে যাচ্ছে যেহেতু। ডাই অ্যাসিডিক কোনো সিগন্যাল যদি থাকে, দেখা গেল ডাই অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, ধরো অ্যাসপার্টিক অ্যাসিড, এক্স এনিথিং, গ্লুটামিক অ্যাসিড, এরকম ডাই অ্যাসিডিক মানে অ্যামাইনো অ্যাসিড দুটো এমন অ্যামাইনো অ্যাসিড রয়েছে, অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড রয়েছে, এটা কিন্তু ওই বেসিক অ্যামাইনো অ্যাসিড নয়, অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। তো সেক্ষেত্রে এটা কি সিগন্যাল ক্যারি করবে, ইয়ার টু গলগি সিগন্যাল ক্যারি করবে এবং কোপ টু কোটেড ভেসিকেল হবে। ম্যানো 6 ফসফেট, এটা খুবই কমন, সেটা হচ্ছে ট্রান্স গলগি নেটওয়ার্ক টু লেট এন্ডোজোম এন্ড ফাইনালি ফর্ম লাইসোজোম। অর্থাৎ লাইসোজোমে ডেস্টিন করছে ম্যানো 6 ফসফেট, এবং এটা পুরোপুরি ক্ল্যাট্রিন কোটেড ভেসিকেল। পুরো একটা ডায়নামিক নেচার আমরা দেখতে পাচ্ছি। এক্সপোর্টেশন হচ্ছে কিরকম ভাবে, মেমব্রেন প্রোটিন, সেখানে অনেক রকমের এই ভেসিকেলের মধ্যে মাল্টিপল পারপাস আমরা দেখতে পাচ্ছি। সলিউবল প্রোটিন রয়েছে, ইন্টিগ্রাল প্রোটিন রয়েছে। সলিউবল প্রোটিন এখান থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, যেটা এর মধ্যে ইন্টিগ্রাল প্রোটিন সেটা এখানে সেট হয়ে যাচ্ছে, এখানে সেট হয়ে যাচ্ছে, এরকম ভাবে সেট হয়ে যায়। মানে এটা যখন ফিউশন হয়, এই দুটো এডজ গুলো তো একত্রিত হয়ে গেল, এই দুটো দিকে যদি স্ট্রেচ করে তাহলে পরের দশাতে এরকম হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমরা দেখবো বাডিংটা কিভাবে হয়। একটা ভেসিকেল তৈরি হওয়াটা তো অতটা ইজি টাস্ক নয়। আমরা এই একটা ইয়ার দেখছি, ইয়ার থেকে হঠাৎ করে এরকম ভাবে বাডিং হয়ে যাচ্ছে একটা কিছু। তাহলে বাডিং হতে গেলেও না তার সঙ্গে কিছু কোটিং প্রোটিন লাগে। একটা কোটিং প্রোটিন এটাকে এরকম আলাদা করে টেনে নিয়ে চলে যায়, বাডিং করে আলাদা করে সেপারেট করে। তো সেখানে লাইসোজোমাল প্রোটিন ধরো ভেতরে রয়েছে, আর তার জন্য আবার রিসেপ্টর রয়েছে। এবং লাইসোমাল প্রোটিনের ক্ষেত্রে আমরা বিশেষ একটা বৈশিষ্ট্য অলরেডি বললাম যে ম্যানোস 6 ফসফেট হচ্ছে সেই বিশেষ বৈশিষ্ট্য, ম্যানোস 6 ফসফেট হয়েছে। তাহলে সেই ম্যানোস 6 ফসফেটকে রিকগনাইজ করবে ম্যানোস 6 ফসফেট রিসেপ্টর, রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করবে। এই রিসেপ্টরের সঙ্গে বাইরের দিক থেকে দেখতে পাচ্ছি ছোট ছোট গ্লোবুলার প্রোটিন রয়েছে, এবং এরকম তিন কোনা টাইপের এরকম একটা ক্যাটাস্ট্রোপিক একটা রিয়াকশন, ক্যাটাস্ট্রোপের মতো দেখতে একটা ক্ল্যাথরিন রয়েছে, ঠিক আছে।
তো এইরকম ক্ল্যাথরিন গুলো এখানে পরপর এখানে বাইন্ড করছে এবং ক্ল্যাথরিন গুলো অ্যাসেম্বল করতে সাহায্য করছে অ্যাডাপ্টার প্রোটিন গুলোর সাহায্যে এই ভেসিকেলটার বাইরের দিকে। তো পুরো বাইরের দিকে ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে গিয়ে তারপর এরাই হেল্প করছে বার্ডিং করতে। তো এখানে আমরা আরো ডিটেলিং যদি দেখি এই জায়গায় বাইন্ডিংটা কিভাবে হয়, সেক্ষেত্রে দেখবো এই লাইসোমাল প্রোটিন ইয়েলো কালারটা, আর এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গ্লাইকোসাইলেটেড পার্ট অর্থাৎ ম্যানো সিক্স ফসফেট। এটা হচ্ছে ম্যানো সিক্স ফসফেট রিসেপ্টর, যেটা রয়েছে এই ভেসিকেলটার প্লাজমা মেমব্রেনের গায়ে। এবং বাইরের দিকে রয়েছে অ্যাডাপ্টার প্রোটিন, এই গোল গোল গুলো। আর এই লম্বা লম্বা যেগুলো রয়েছে সেটা হচ্ছে ক্ল্যাথ্রিন। ক্ল্যাথ্রিন কোটেড ভেসিকেল এইরকম ভাবেই ফর্মেশন হয়, এবং যখনই ভেসিকেলটা লোড হচ্ছে এরকম ভাবে আলাদা হয়ে যাচ্ছে। এবং এখানে আমরা ডাইনামিন, অক্সিলিন এরকম প্রোটিনের নাম পাথফাইন্ডার বইটা পড়লে জানতে পারবো যে একটা ভেসিকেলকে যদি এরকম বার্ড করতে হয়, এখানে এরকম ডাইনামিন প্রোটিনের লোড করতে হয়, অক্সিলিন গিয়ে এখানে এটিপিএস অ্যাক্টিভিটিটা করে দেবে, বার্ডিং হয়ে যাবে। মানে প্রথমে তো এরকম ভাবে প্রোটিন গুলো অ্যাসেম্বলড হবে, তারপরে এই দুটো জায়গাতে পিঞ্চ অফ হওয়ার জন্য এখানে ডাইনামিন এবং অক্সিলিনের একটা গুরুত্বপূর্ণ রোল রয়েছে। অক্সিলিন, হয়েছে। তো মোটামুটি এই ছিল আমাদের গলগি অ্যাপারেটাস। এরপর আমরা একটু সাইটোস্কেলিটন সেল মুভমেন্টটা দেখে রাখবো। আগে একটু গ্রুপটা সবাই ওপেন কর, আমি দু একটা কোশ্চেন গ্রুপে দিই, এবং যে পারবি সে আনমিউট করে উত্তর দিবি।